ক্লাস 12-এর স্টুডেন্টদের উদ্দেশ্যে বায়োলজি ক্লাসে উপস্থিত হয়েছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আবার বায়োলজি ক্লাস শুরু করছি। উচ্চ মাধ্যমিক বায়োলজির ক্লাস 12-এর বিভিন্ন উদ্ভিদের এবং প্রাণীর অভিযোজন আমি পড়াচ্ছিলাম। এর আগে উদ্ভিদের অভিযোজনগুলো আমি পড়িয়েছি। ক্যাকটাস, জলজ উদ্ভিদ এবং লবণাম্বু উদ্ভিদ, তাদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আমি পড়িয়েছিলাম। তারপরে আমি জলজ প্রাণীদের, বিশেষ করে রুই মাছকে কেন্দ্র করে অভিযোজনগত বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। মুখ্য খেচর প্রাণী, বিশেষ করে পায়রাকে কেন্দ্র করে খেচর প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। আজকে মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের অভিযোজনগত বৈশিষ্ট্য পড়াবো। দেখো, এই যে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর অভিযোজন, পার্টিকুলার কোনো উদ্ভিদ কিংবা প্রাণীকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাতে উল্লেখ করে দেওয়া হয় না, কমনলি কোশ্চেন করা হয়। যেমন হয়তো বলা হলো জঙ্গল উদ্ভিদের 3টে অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, 3 নাম্বার থাকে। তেমনি প্রাণীদের ক্ষেত্রেও হয়তো বলা হলো জলজ প্রাণীদের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এই টাইপের প্রশ্ন নর্মালি আসে। প্রতিটির মান 3 করে, 3 9 27, প্রতিটির মান 3 করে, মার্কস 3। এই 27-এর যে কোশ্চেনটা থাকে 3 9 27, সেখানে আমরা একটা প্রশ্ন আমি আসতে দেখেছি। তা যাই হোক, মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের যে অভিযোজনগত বৈশিষ্ট্য, তার মধ্যে খুব ভাইটাল হচ্ছে জল অপচয় রোধ করার জন্য অভিযোজন। এটা একটু মাথায় রাখবে। এখান থেকে তোমরা 3টে বা 5টা একটু মাথায় রাখবে। জল অপচয় রোধ করার জন্য অভিযোজন। এর মধ্যে অনেকগুলো পয়েন্টস আমি বলবো। আত্মরক্ষামূলক অভিযোজন, অর্থাৎ মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে এরা সহজে নিজেকে রক্ষা করতে পারে, আত্মরক্ষামূলক অভিযোজন। আর সবশেষে আরেকটা অভিযোজনগত বৈশিষ্ট্য এদের মাথায় রাখতে হবে, গতি দিয়ে, অর্থাৎ চলাফেরা দিয়ে একটা অভিযোজন। চলাফেরা বা গতির সঙ্গে রিলেটেড একটা অভিযোজন। এই অভিযোজনটা অনেক সময় আত্মরক্ষামূলক অভিযোজনের সাথেও রিলেটেড। আমি ব্ল্যাকবোর্ডে দেখো লিখে রেখে দিয়েছি, ডেজার্ট অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে উটকে উদাহরণ হিসাবে মনে রেখে এর যদি অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো মাথায় রাখি, তাহলে আমাদের এইচএস লেভেলে যে কোশ্চেন আসে সেখানে কোনো রকমের কোনো প্রবলেম হয় না। এই জন্য মনে মনে তোমরা উটকে মাথায় রেখে দেবে। উট, ক্যাঙ্গারু র্যাট আর মোলক হরিদাস। একটা বলে উট ক্লাস 10-এ তোমরা পড়েছ। উটের জল সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য, জল অপচয় রোধের যে অভিযোজন, সেটা তোমরা পড়েছো। ফলে উটটা মনে রাখলে তোমাদের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। ক্যাঙ্গারু র্যাট, যাকে আমরা জারবিল বলে থাকি, সেটাও তোমরা নামটা শুনেছ। তাকে কেন্দ্র করে একটা বৈশিষ্ট্য মাথায় রাখবে। উঠে অনেকগুলো বৈশিষ্ট্য মাথায় রাখা যাবে। ক্যাঙ্গারু র্যাটের সঙ্গে উটের কয়েকটা জায়গায় অভিযোজনগত বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যাবে।
র্যাটেল স্নেক নাম শুনেছ, এরও কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য আছে। এমনকি মোলক হরিদাস বলে এক ধরনের সরীসৃপ জাতীয় প্রাণী আছে, মোলক হরিদাস। এই প্রাণীগুলোর নাম একটু মনে রাখবে, উট বা ক্যামেল, মোলক হরিদাস, ক্যাঙ্গারু র্যাট বা জারবিল বা ক্যাঙ্গারু ইঁদুর বলে থাকি আমরা, আর র্যাটেল স্নেক। র্যাটেল স্নেক এইগুলো তোমরা প্রায় সব লেখকের বইতে দেখবে আর ছবিগুলো রয়েছে, এবং এর নাম তোমরা আমার মনে হচ্ছে ক্লাস 8 টু শুরু করে 12-এর মধ্যে অনেক জায়গাতে শুনেছ। এগুলো একটু মাথায় রেখে অভিযোজনগত বৈশিষ্ট্য পড়লে কিন্তু খুব সহজেই মনে থাকে, ভুলে যায় না। চলে আসি আত্মরক্ষামূলক অভিযোজন। মানে আত্মরক্ষামূলকটা ঠিক বলবো না, জল সংগ্রহের বা জল অপচয় রোধ করার জন্য অভিযোজন। এদের মধ্যে দেখো কুজ একটা পয়েন্টস দিয়েছি। মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যামেল বা উট। এদের পিঠে কুজ থাকে, ওই কুজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে চর্বি জমা থাকে। ওই চর্বির জারণ ঘটিয়ে একদিকে যেমন এরা এনার্জি তৈরি করে, অপরদিকে বিপাকীয় জল তৈরি করে। এই জলটা তারা বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে, ফলে জলের অপচয় কিছুটা রোধ হয়। ত্বক দিয়ে একটা পয়েন্টস আমরা বলতে পারি, ত্বক। এদের ত্বকে ঘর্মগ্রন্থি, মরু অঞ্চলে বসবাসকারী যে স্তন্যপায়ী প্রাণী, বিশেষ করে উট বা ক্যাঙ্গারু র্যাট, এদের ত্বকে ঘর্মগ্রন্থি থাকে না, থাকলে তাদের সংখ্যা অতি নগণ্য, এবং ত্বক খুব ঘন রোম দ্বারা বেষ্টিত থাকে। এর ফলে কি হয়, এদের জল অপচয় খুব কম হয়। এটা হচ্ছে জল সংগ্রহের জন্য ত্বকের একটা উল্লেখযোগ্য অভিযোজন। খুব পুরু ত্বক হবে এবং ত্বকে ঘন রোমের আবরণ থাকবে, ঘর্মগ্রন্থি থাকবে না, থাকলে তাদের সংখ্যা অতি নগণ্য। ত্বক যে একটা পয়েন্টস মাথায় রাখতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে আমি ঘর্মগ্রন্থি কথাটাও বলেছি যে ত্বকে এদের ঘর্মগ্রন্থি নর্মালি থাকে না, থাকলে তাদের সংখ্যা অতি নগণ্য, ফলে এদের ঘর্মক্ষরণ হয় না বললেই চলে। এর ফলে জল অপচয় রোধে এদের সুবিধা হয়। নেক্সট, ওয়াটার স্যাক দিয়ে কিন্তু জল অপচয় একটা পয়েন্টস হতে পারে। কিছু কিছু মরুবাসী প্রাণীদের পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে, যেমন ক্যামেলে, উঠে ওয়াটার স্যাক থাকে। এই ওয়াটার স্যাক থাকার জন্য এরা একবার অনেকটা জল খেয়ে নিতে পারে, জল পান করতে পারে। যেমন ক্যামেলে বলা হচ্ছে 36 লিটার মতো জল নাকি এরা একবারে খেয়ে নিতে পারে, একবারে 36 লিটার মতো নাকি জল পান করে নিতে পারে। এই জলটা অতি দ্রুত পাকস্থলী দ্বারা শোষিত হয়ে রক্তে মিশে যায় এবং রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং লোহিত কণিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল থেকে যায়। প্রয়োজন বোধে ওই জলটা তারা দেহের বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে থাকে। এটা কিন্তু জল অপচয় রোধের একটা অভিযোজন ওয়াটার স্যাক। নেফ্রনের গঠন, মরুবাসী যে সমস্ত প্রাণীগুলো থাকে, বিশেষ করে উট, ওদের যে নেফ্রন, কিডনির যে নেফ্রন, সেই নেফ্রনের যে হেনলিন লুপ থাকে, হেনলিন লুপগুলো খুব দীর্ঘ হয় এবং এই উটের যে, আমি উটকে কেন্দ্র করে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, উটটা খুব কমন বলে। এই যে উটের যে কিডনি থাকে তার হেনলিন লুপ, নেফ্রনের হেনলিন লুপ খুব বড় হয়, দীর্ঘ হয়। সেই নেফ্রনের হেনলিন লুপ দিয়ে পরিশ্রুত তরল থেকে ম্যাক্সিমাম জলটা শোষিত হয় হেনলির লুপ দ্বারা। ফলে এদের মূত্র খুব ঘন হয় এবং মূত্রের পরিমাণ খুব কম। এর ফলে এদের জল অপচয় রোধ হয়। এছাড়াও এদের জল অপচয় রোধের জন্য এরা শুষ্ক মল ত্যাগ করে,
শুষ্ক মল ত্যাগ করে, এদের মলে জলের পরিমাণ থাকে না। এই ক্যাঙ্গারু র্যাট এরা যে জল ত্যাগ মানে যে মল ত্যাগ করে সেগুলো শক্ত হয়। আবার যে তোমার উট উট যে মল ত্যাগ করে সেখানে জল থাকে না বললেই চলে, বেশ শুষ্ক। এইভাবে এরা জল অপচয় রোধ করে মরু অঞ্চলে শুষ্ক পরিবেশে বসবাস করে। এছাড়াও উটের ক্ষেত্রে বিশেষ করে নাকের ভেতরে মিউকাস মেমব্রেন থাকে, শ্লেষ্মা ঝিল্লি, সেখানে মিউকাসের পর্যাপ্ত পরিমাণে থাকে, তার থেকে মিউকাস বা শ্লেষ্মা খরিত হয়। ওদের নাক দিয়ে যে মানে নিঃশ্বাস বায়ুটা বেরিয়ে যায় সেটা ওরা আবার টেনে নেয়, নিয়ে ওই মিউকাস মাধ্যমে ওই জলটাকে ঘনীভূত করে আবার ওরা জলটাকে শুষে নেয়, নিয়ে নিজের কাজে ব্যবহার করে। এটা কিন্তু উটের দেহে নাকের মধ্যে এটা এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় যদি পরীক্ষা নিরীক্ষা করা যায়। নেক্সট চলে যাব আত্মরক্ষামূলক অভিযোজন। এগুলো কিন্তু সব জল অপচয় রোধের জন্য অভিযোজন। লোহিত কণিকাগুলো আরবিসি ডিম্বাকার হয়। এই ডিম্বাকার আরবিসি 240 গুণ 240% প্রসারিত হতে পারে। নর্মালি 150, আমাদের ক্ষেত্রে 150 ভাগ প্রসারিত হতে পারে, এদের ক্ষেত্রে 240 ভাগ মতো প্রসারিত হতে পারে। এর ফলেও কিন্তু জল অপচয় রোধে লোহিত কণিকার একটা বিশেষ ভূমিকা থাকে। তাহলে নেক্সট চলে যায় আত্মরক্ষামূলক অভিযোজন। মরু অঞ্চলে বসবাস করতে গেলে মরুবাসী প্রাণীদের বেশ কিছু আত্মরক্ষামূলক অভিযোজনের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যে উটের ক্ষেত্রে যদি আমরা যাই, উটের যে চোখটা থাকে সেই চোখ ঘন মানে পল্লব রোম দ্বারা আবৃত থাকে, ফলে এদের ধূলিঝড় বা ধুলোঝড় হলে, বালিঝড় হলে সেই বালিগুলো ওদের চোখের মধ্যে ঢুকতে পারে না। ঘনরোম দিয়ে এদের চোখটা ঢাকা থাকে, পল্লব রোম বলা হয়, অক্ষি পল্লব রোম। এছাড়াও ওদের যে কানের ফুটোটা বেশ বড় হয়, অথচ সেখানে ঘনরোম থাকে। এই যে বালিঝড় শুরু হলে ওই বালিটা কানের ভেতরে ঘনরোম দ্বারা কানের ফুটোটা বন্ধ থাকে বলে বালিটা কানের মধ্যে প্রবেশ করতে পারে না। এটাও আত্মরক্ষামূলক অভিযোজন। আবার যে র্যাটেল স্নেক, তার যে বিষ প্রচন্ড মারাত্মক। ওই র্যাটেল স্নেক ওই মানে বিশ্বের মাধ্যমে কোনো প্রাণীকে আক্রমণ করে নিজে আত্মরক্ষা করে থাকে। আবার মোলক হরিদাস বলে একটা মরুবাসী সরীসৃপ আছে, অনেকটা গিরগিটির মতো, তবে ওদের লেজটাও অত বড় লম্বা হয় না। মোলক হরিদাস এদের ত্বকে হাইগ্রোস্কোপিক গ্রন্থি থাকে। হাইগ্রোস্কোপিক গ্রন্থি অর্থাৎ জল শোষণকারী গ্রন্থি থাকে। এই যে জল শোষণকারী গ্রন্থি থাকে, এই গ্রন্থি দিয়ে এরা জলটাকে শুষে নেয়। বীজের সাথে আর্দ্র জায়গা পেলেই সেখান থেকে জল শুষে নেবে। আবার বৃষ্টি পড়লে বৃষ্টির জলটা ওই হাইগ্রোস্কোপিক গ্রন্থি দ্বারা শোষিত হয়ে যাবে। শোষিত হয়ে গিয়ে ওরা জলের চাহিদাটা একদিকে মিটিয়ে নিচ্ছে, আবার এই এদের ত্বকে একটু সূক্ষ্ম সূক্ষ্ম গিরগিটি জাতীয় প্রাণী মরু অঞ্চলে বসবাসকারী, এদের ত্বকে কাঁটা থাকে। এই কাঁটাগুলো দিয়ে এরা আত্মরক্ষা করে থাকে। আবার আত্মরক্ষা বিশেষ করে হর্নটোড বলে এক ধরনের ব্যাঙ জাতীয় প্রাণী রয়েছে, মরু অঞ্চলে বসবাস করে। ওদের ত্বক কাঁটাতে রূপান্তরিত, ওই কাঁটা দিয়ে ওরা আত্মরক্ষায় সাহায্য করে। কিন্তু মোলক হরিদাসের ক্ষেত্রে যে হাইগ্রোস্কোপিক গ্রন্থি থাকে, অ্যাকচুয়ালি আত্মরক্ষামূলক কাজে তেমন ভূমিকা নেয় না। জল শুষে নিয়ে জলের চাহিদা মেটানোর কাজে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, কিন্তু ওই ত্বকের গ্রন্থিগুলো এমন খোঁচা খোঁচা টাইপের হয়, তাতে দেখে কিছু কিছু প্রাণী ভয় পেয়ে যায়, যে মনে হয় না ওদের গায়ে কাটা রয়েছে, পালিয়ে যায়। এই টাইপের কতগুলো ঘটনা ঘটে থাকে।
আত্মরক্ষামূলক অভিযোজন। এছাড়াও মরু অঞ্চলে বসবাসকারী প্রাণীরা যাতে মানে খুব দ্রুত চলাফেরা করতে পারে, যাতে বালির মধ্যে পাটা ডেবে না যায়, দ্রুত চলাফেরা করতে পারে, এদের পায়ের তালুতে পুরু প্যাড তৈরি হয়, না হলে ঘন রোম দ্বারা বেষ্টিত থাকে। যেমন উট পাখির ক্ষেত্রে ঘন রোম থাকে, ভালো মতন ঘন রোম থাকে। এছাড়া মরু অঞ্চলে এক বিশেষ ধরনের বিড়াল দেখা যায়, ওই বিড়ালগুলোর পায়ের তালুতে ঘন রোম থাকে, ফলে ওরা অতি দ্রুত বালির কোট দিয়ে ছুটে বেড়াতে পারে, অপরদিকে বালির গরমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে। উটের ক্ষেত্রে আত্মরক্ষামূলক অভিযোজন যদি আমরা একটু খেয়াল করি, ওদের দেহটা, ওদের পা এবং গলাটা অনেক লম্বা হয়, ফলে বালির থেকে অনেক দূরে এদের দেহের বিশেষ করে পেট, বুক এবং গলা, মাথা অংশটা দূরে থাকে, অনেকটা উঁচুতে থাকে। ফলে বালির যে গরম তার হাত থেকে এরা নিজের দেহকে রক্ষা করতে পারে। এর ফলে কিছুটা এদের আত্মরক্ষায় সুবিধা হয়। এই আত্মরক্ষামূলক অভিযোজন তোমাদের সব করতে হবে। তারপরে আমরা চলে যাব যে এই যে অভিযোজনের মধ্যে আমি এর আগে বলেছিলাম যে অভিসারী, অপসারী অভিযোজন, মুখ্য অভিযোজন, গৌণ অভিযোজন। এছাড়াও দেখবে আরো 4টে শব্দ তোমরা কোনো কোনো লেখকের বইতে পাবে। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন, আরেকটা হচ্ছে প্রোটেক্টিভ অ্যাডাপ্টেশন, আরেকটা পাবে কো অ্যাসোসিয়েশন, আরেকটা পাবে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন মানে অঙ্গ সংস্থানগত অভিযোজন। মরফোলজি মানে জীববিদ্যার যে শাখাতে জীবের গঠন নিয়ে আলাপ আলোচনা করা হয়, সেটা ইন্টারনাল গঠন হতে পারে, এক্সটার্নাল গঠন হতে পারে। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন যেমন আমরা যদি একটু অনেক ভেবে দেখি, যেমন হচ্ছে মনে করো যে উটের গলাটা খুব লম্বা এবং তার চোখ ঘন পল্লবরোম দ্বারা বেষ্টিত। আবার যদি সুন্দরী গাছে যাই, লবণাম্ব উদ্ভিদ, শ্বাসমূল, এই যে শ্বাসমূল গুলো দেখতে কেমন টাইপের, শঙ্কুবাকার বা শঙ্কুর মতো, গোজের মতো দেখতে। এর যে অভিযোজন মরফোলজিক্যাল অভিযোজন মানে অঙ্গ সংস্থানগত অভিযোজন, এটা এক্সটার্নাল হতে পারে, ইন্টারনাল হতে পারে। ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় অ্যাডাপ্টেশন, ফিজিওলজিক্যাল ফাংশনের জন্য এগুলো তৈরি হয়েছে। যেমন আমরা যদি ওই শ্বাসমূলটার কথা একটু ভেবে দেখি, শ্বাসমূল দিয়ে সুন্দরী গাছগুলো বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে। আবার উটের ক্ষেত্রে যদি আমরা যাই, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আমরা দেখব এদের যে রেট অফ এনার্জি প্রোডাকশন কম্পারেটিভলি বেশি। ওই যে খাদ্যের যে জারণ, কুজের মধ্যে যে চর্বি রয়েছে তার যে জারণ, সে জারণ ঘটিয়ে সে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করছে এবং বিপাকীয় জল তৈরি করছে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে যায়। আবার যদি আমরা পায়রাতে চলে যাই, পায়রাতে দেখবো এয়ার স্যাক রয়েছে, তার মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন জমা আছে। সেই অক্সিজেনটা নিয়ে ওরা বাতাসে যখন উঠছে, সেটা দিয়ে ওরা শ্বসন বা রেসপিরেশন ঘটিয়ে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি করছে। আবার যদি কচুরিপানা জাতীয় উদ্ভিদের মধ্যে চলে যায়, তাহলে দেখবো সেখানে এরেনকাইমা রয়েছে। এরেনকাইমার মধ্যে প্রচুর পরিমাণে বাতাস ভরা রয়েছে। সেই বাতাসের অক্সিজেনটা নিয়ে ওরা শ্বাসকার্যে ব্যবহার করছে, রেসপিরেশনে। ঠিক শ্বাসকার্য বলবো না এখানে, এখানে রেসপিরেশনে ব্যবহার করছে। আবার ভাসিয়ে রাখছে, সেটা আলাদা অ্যাডাপ্টেশনের মধ্যে হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেনটা সঞ্চয় করে রেখে দিয়ে একদিকে যেন ভাসিয়ে রাখবে, অপরদিকে ওরা শ্বসনে ওই অক্সিজেনটা ব্যবহার করে। মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন কি, এগুলো একটু মাথায় রাখবে। ফিজিওলজিক্যাল মানে শারীরবৃত্তীয় অ্যাডাপ্টেশন। যে ক্যাকটাসের পর্ণকাণ্ড নাম শুনেছ, এই পর্ণকাণ্ডগুলো তৈরি হয়েছে সালোক সংশ্লেষ চালানোর জন্য।
জল সঞ্চয় করে রাখার জন্য। এগুলো ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। এবং পর্ণকাণ্ড দেখতে কেমন, পাতার মতো চ্যাপ্টা প্রসারিত, এটা হচ্ছে মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন। আর ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয় কাজ, সালোক সংশ্লেষ ঘটাতে সাহায্য করে, জল সঞ্চয় করে রাখতে সাহায্য করে। সহাবস্থান, কো অ্যাসোসিয়েশন, দুটো একই মানে দুটো জীব একসঙ্গে সহাবস্থান করবে, পুষ্টি পদার্থের আদান প্রদানের মাধ্যমে বেঁচে থাকবে। উদ্ভিদের মধ্যে লাইকেন খুব আইডিয়াল উদাহরণ, যেখানে শৈবাল এবং ছত্রাকের সহাবস্থান দেখা যায়, একে অপরকে পুষ্টি পদার্থের আদান প্রদানের দ্বারা বেঁচে থাকে। আবার যদি আমরা শিম্বগোত্রীয় উদ্ভিদ নিয়ে ভাবি, তাদের মূলে রাইজোবিয়াম বসবাস করে। রাইজোবিয়াম ও শিম্বগোত্রের উদ্ভিদগুলোকে নাইট্রোজেন দেয়, পরিবর্তে ওই গাছ থেকে রাইজোবিয়াম খাবার পায়। আবার যদি উইপোকা এবং ট্রাইকোনিম্ফ নিয়ে ভাবি, উইপোকার অন্ত্রের মধ্যে ট্রাইকোনিম্ফ নামক এক ধরনের আদ্য প্রাণী থাকে। এই ট্রাইকোনিম্ফ উইপোকার সেলুলোজ পরিপাকে সহায়তা করে, পরিবর্তে উইপোকা থেকে ওরা খাদ্য সংগ্রহ করে। এইগুলো কিন্তু কো অ্যাসোসিয়েশন, অন্য কথায় মিথজীবিতার উদাহরণ আমরা বলে থাকি, মিথজীবিতার উদাহরণ। তাহলে এই যে অভিযোজনের কিন্তু আবার যদি আমরা প্রকারভেদ ভাগ করি, তাহলে মরফোলজিক্যাল হতে পারে, ফিজিওলজিক্যাল হতে পারে, তারপরে কো অ্যাসোসিয়েশন হতে পারে, ডিফেন্সিভ বা প্রোটেক্টিভ আত্মরক্ষামূলক অভিযোজনও হতে পারে, যেটা আমি মানে ওই হর্ন টোডের ক্ষেত্রে বললাম কাঁটা রয়েছে, র্যাটেল স্নেকের ক্ষেত্রে বিষ রয়েছে। এগুলো সব আত্মরক্ষামূলক অ্যাডাপ্টেশন, প্রোটেক্টিভ, নিজের দেহটাকে রক্ষা করবে, তার জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে। এমনকি যদি একটু পাহাড়ি অঞ্চলে যাওয়া যায়, আমাদের পূর্ব হিমালয় রিজিয়নে এরিসীমা বলে একটা গাছ দেখা যায়। এরিসীমা অনেকটা মানে ওল বা কচু জাতীয় গাছের সঙ্গে এর মিল আছে। এদের যে পুষ্পমঞ্জরি থাকে, সে পুষ্পমঞ্জরিগুলো এক বিশেষ ধরনের পাতার মতো অংশ দিয়ে ঢাকা থাকে, ওটাকে বলা হয় পুষ্পমঞ্জরি পত্র। ওগুলো সাপের ফণার মতো দেখতে হয়, আমি নিজেও দেখেছি দার্জিলিং রিজিয়নে সাপের ফণার মতো দেখতে হয়। তা ওগুলোকে বলা হয় চমসা মঞ্জরি বা স্পেদ বলা হয়। চমসা মঞ্জরি বা স্পেদ গাছের ওই পুষ্পমঞ্জরিকে ঢেকে রেখে দেয়, আর এরকম ফণার মতো ওরা প্রসারিত হয়ে অবস্থান করে। খাদ্য প্রাণীরা মনে করে ওখানে হচ্ছে ফণাযুক্ত বিষাক্ত সাপ রয়েছে, ফলে ওর ধারে কাছে আসে না। এরকম আত্মরক্ষামূলক অভিযোজন বা প্রোটেক্টিভ অ্যাডাপ্টেশন আমরা আবার উদ্ভিদের মধ্যেও যেমন দেখতে পাই, প্রাণীদের মধ্যেও দেখতে পাই, মানে নিজেকে অন্য প্রাণীর হাত থেকে রক্ষা করছে। যাই হোক, এই উদ্ভিদ প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো তোমরা একটু মাথায় রাখবে। আমি নেক্সট দিন যে টপিকসটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া, পপুলেশন ইন্টারাকশন। নেক্সট দিন পপুলেশন ইন্টারাকশনটা পড়াবো, একটু মাথায় রাখবে। আমি সিলেবাস ধরে ধরে পরপর এগিয়ে চলেছি। তোমাদের 13 নম্বর চ্যাপ্টারের একটা পার্ট আছে পপুলেশন ইন্টারাকশন, জীবগোষ্ঠীর পারস্পরিক আন্তঃক্রিয়া। এই অংশটা নেক্সট দিন আলোচনা করব। আজ অব্দি যে অংশগুলো আলোচনা করেছি সেগুলো বাড়িতে ভালো করে তৈরি করো। আশা করি পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না। সবাই খুব ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি।